তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবনে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। হিট স্ট্রোকে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে রোদে আমের বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহতের পাশাপাশি ঝরে যাচ্ছে আম। একই চিত্র লিচু বাগানেও। ঝিনাইদহে পানির স্তর নিচে নেমে গেছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রোদের এমন কড়া শাসন দেখেনি দেশবাসী। তাপমাত্রা এতটাই যে মনে হয় সূর্য অনেক নিকটে। এমন খরতাপকে অনেকে মরুর লু হাওয়ার সাথে তুলনা করেছেন। চুয়াডাঙ্গা দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাপপ্রবাহে জেলার কোথায় কোথায় রাস্তার কার্পেটিংয়ের বিটুমিন গলে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। চুয়াডাঙ্গায় এত পরিমাণ গরমের তাপমাত্রা, তাতে মানুষ বিকৃষ্ট হয়ে যাচ্ছে। যশোরেও ওঠানামা করছে তাপমাত্রা। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তাপমাত্রা বেড়েছে পাবনা, সিরাজগঞ্জে। রাজশাহীতে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। এতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের আবহাওয়ার কারণে পাতলা পায়খানার বমি বাচ্চা। কয়েকদিনে টানা তাপ প্রবাহে পুড়ছে মোংলা উপকূল। এ তাপ প্রবাহে পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠায় মরতে শুরু করেছে ঘেরের বাগদা চিংড়ি। দাবদাহের কারণে ঝিনাইদহের পানির স্তর নিচে নেমে গিয়েছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে কৃষকরা ঠিকমতো সেচ দিতে পারছেন না। আমাদের ক্যানালেও পানি নাই। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এদিকে রোদের পারদে আম উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাগান মালিকেরা। প্রচণ্ড খরার কারণে আমের স্বাভাবিক গঠন বৃদ্ধি প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। ঝরে যাচ্ছে আম। গত বছরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলা আমের শতভাগ মুকুল এসেছিল। সেখানে এবছর মুকুল এসেছে 70 থেকে 75 ভাগ। চাষিদের লক্ষ্য পূরণ হয়নি বা স্বপ্ন পূরণ হয়নি। সাথেই দীর্ঘমেয়াদী তাপদাহ হলে কিন্তু আমাদের স্বপ্নটা আরও মলিন হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণে এখন চাষিরা তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দ্বিতীয় দফায় 72 ঘন্টার তাপপ্রবাহ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে অধিদপ্তর থেকে এক বার্তায় এটি জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে চরম গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। খরতাপে পুড়ছে রাজধানী। কর্মচঞ্চল দিনও যেন স্থবির। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। রিকশা চালক আলিমের কষ্টটা যেন অনেক বেশি। নিয়মিত জমার টাকাই ওঠে না। ঘুম নেই রাত দিন। হাজার খানিক করে মেরে ভাই এখন মনে করেন যে 6-7 জমা থেকে পেলে প্রচুর কষ্ট কর্মে। ঠিক আছে, রিকশা চালানো তো কষ্ট বেশি। রাত্রে তো ঘুমি না। রাত্রে মনে করেন যে গ্যারেজে থাকে, মনে করেন গ্যারেজে শীত পাড়া, দিনের তাপ পরে নিচ থেকে তাপ ওঠে, কেমনে ঘুমায় কোন? খেটে খাওয়া মানুষের মতো তাপ প্রবাহের কারণে বিপদে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশি। বের তো হওয়ার ছাড়া উপায় নেই, কারণ আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, আমাদের তো ভাইবা দিতেই হবে। আবহাওয়া অফিস জানিয়েছে কোনো সুখবর নেই এই মাস জুড়েই। গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে আগামী দিনগুলোতে। দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না এবং বড় ধরনের যে বৃষ্টির কারণ যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই ধরনের নাই, এবং তাপমাত্রা 40, 41, 42, যেটা 42 বলে অতি তীব্র তাপদাহ। এই জন্য আমরা হিট অ্যালার্ট জারি করেছি। সোমবারও পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার একই অবস্থা বিরাজ করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি রাজধানী ঢাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, হিট অ্যালার্ট অব্যাহত থাকায় জনগণের দুর্ভোগ কেমন দেখছেন? বাবু, আমি এই মুহূর্তে আছি তেজগাঁও শিল্পাঞ্চলে এবং এই স্থানটিতে কিন্তু কিছুক্ষণ আগেই 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই প্রখর রোদে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ একরকম অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এই এলাকাটিতে। এই এলাকা ছাড়াও মহাখালী,
এবং অন্যান্য যেসব ব্যস্ত এলাকা রয়েছে সেগুলো তো আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু প্রায় 39-40 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি, যেটি জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এছাড়াও আমরা এই তাপমাত্রা থেকে উপশমের জন্য কিন্তু অনেকে আমরা দেখেছি কিছুটা গাছের ছায়া খোঁজার চেষ্টা করছেন, অনেকে এই রাস্তার ধারে যে ধরনের পানীয়গুলো রয়েছে সেগুলো নিতেও আমরা অনেককে দেখেছি। তবে এই নগরীতে গাছপালার সংখ্যা কমে যাওয়ার কারণেই কিন্তু গরমটা অনেকটাই বেড়েছে বলে আমাদেরকে বলছেন বিশেষজ্ঞরা, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু সবুজায়ন এবং অন্যান্য যেই পরিকল্পনা রয়েছে সেগুলোকে দীর্ঘমেয়াদী করার তাগিদ কিন্তু তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে গরমের তীব্রতা কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে এবং সামনের দিনগুলোতে আরও বাড়বে এমনটাই বলছেন আবহাওয়া অধিদপ্তর, এবং আবহাওয়া অধিদপ্তরে এর ফলে কিন্তু মানুষের জনজীবনও আরও ব্যাহত হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবু। নাজিব, আপনি সাথেই থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখন যাব মংলায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমন। সুমন, গরমের কারণে মংলার জনজীবনের কি অবস্থা? বাবু, গত কয়েকদিন ধরে এখানে যে প্রচন্ড তাপ প্রবাহ চলছে, যার ফলে কিন্তু এখানকার আসলে জনজীবনে এক ধরনের একটা অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে একেবারে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর, তাদের আসলে কষ্টের শেষ নেই। সকালে মংলা পৌর শহরে এই যে দিনমজুর কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এই যে হিটস্ট্রোক আক্রান্ত হয়েছেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এরকম কিন্তু বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু প্রচন্ড গরমে এই যে হিট স্ট্রোক সহ বিভিন্ন উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিরুদ্ধ যারা, তারাও আসলে এই যে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তো এখানে রোগের পাশাপাশি এখানে এই তাপপ্রবাহের কারণে যে জলাশয়গুলো, মিষ্টি পানির যে পুকুরগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, যার কারণে খাবার যে পানি, সুপেয় পানির একটা তীব্র হাহাকার দেখা দিয়েছে। এখানে প্রতিদিন পৌর শহরে যে 70 লাখ লিটার পানির চাহিদা রয়েছে, সেখানে মাত্র 20 লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। বাকি 50 লাখ লিটার কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে, এবং যারা 20 লাখ লিটার পানি সরবরাহ পাচ্ছেন তারাও কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা তাতে পূরণ করতে পারছেন না। তো দিনকে দিন মূলত এখানে মানে তাপপ্রবাহের কারণে সুপেয় পানির একটা সংকট, এটি আসলে খুব মানে কঠোর অবস্থায় উঠেছেন। তো উপজেলার এই একই চিত্র। তো এখানে এই ছিল মংলা থেকে এই তাপপ্রবাহের সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম তাপপ্রবাহের খবর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে 6 দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু রক্ষায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত। সেই সাথে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ, বিপাকে প্রাণীকুল, বিপন্ন প্রকৃতি, সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাম এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত
প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ সময় 6টি প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছরের ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙ্গুল কাটা পড়ে আহত অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। চিকিৎসাধীন অধ্যাপক আনু মোহাম্মদের চিকিৎসার খোঁজ খবর নেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, আনু মোহাম্মদের চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের প্রতিবেদন তাকে পাঠাতে বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আনু মোহাম্মদের পা সুস্থ করতে একটি যৌথ অপারেশন প্রয়োজন, যা দ্রুত করা হবে। অপারেশনের পর আনু মোহাম্মদের পা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করছিলেন ওনার সম্বন্ধে, এবং উনি বলছেন ওনার কি আমি ওনাকে সবকিছু বিস্তারিত বর্ণনা দিয়েছি এবং উনি আমাকে ওনার চিকিৎসার সর্বোচ্চ যা করা যায় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এবং আমি ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি যে আমাদের মেডিকেল বোর্ড হবে, সেই সিদ্ধান্ত আমরা ওনাকে জানাবো। দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর ও ইউএন এসকেপের ৮০তম সেশনে অংশ নিতে আগামী বুধবার ৬ দিনের সফরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে থাইল্যান্ডের রাজা, প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে ৩টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য বিষয়ে একটি আগ্রহের সম্মতিপত্র স্বাক্ষরের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বিএনপির সমাবেশ ডাকা নিয়ে মন্ত্রী বলেন, সমাবেশের নামে জ্বালাও পোড়াও করলে কী ব্যবস্থা নিতে হবে তা সরকারের জানা আছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে হাসান মিয়া গেলে বিএসএফ তাকে গুলি করে। এতে সে গুরুতর আহত হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়। তিনি পেশায় একজন শ্রমিক। তবে পুলিশ জানিয়েছে, নিহত হাসানের চোরাচালানের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। রাজধানীর গুলশান এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মীকে হত্যার ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিন্টু রোডে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, রোববার আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে রফিকুলকে শনাক্ত করে। গত 10 এপ্রিল ভোরে গুলশান এলাকায় বেসরকারি মধুমতি ব্যাংকের এটিএম বুথের টাকা চুরি করতে যায় সন্দেহভাজন আসামি আরিফুল। এ সময় বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদ চোরের উপস্থিতি টের পেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় রফিকুল। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ উঠেছে গণমাধ্যমে তা অনুসন্ধান করে দুদককে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সালাউদ্দিন রিগান নামের এক আইনজীবী। এ সপ্তাহের মধ্যে রিটের শুনানি হতে পারে। বেনজির আহমেদের যে দুর্নীতির তদন্ত
বা অনুসন্ধান যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ করে প্রতারণা করছে বেশ কয়েকটি চক্র। বৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন ও ওটিপি নিয়ে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা তুলে নেয় তারা। এমন প্রতারক চক্রের মূল হোতাসহ 8 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে 3 শতাধিক সিম উদ্ধার করা হয়েছে, যা প্রতারণার কাজে ব্যবহার করা হয়। সারা দেশে প্রায় 2000 জনবল এই চক্রের সাথে জড়িত আছে জানিয়ে র্যাব বলছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যেগুলো নোটিশ বোর্ডে তারা পায় বা ওয়েবসাইটে ফ্রি পায়, সেখান থেকে তারা মোবাইল নাম্বার, তথ্যপাত্র নিয়ে তাদেরকে ফোন দেয়। সবাই তো দেয় না, অনেকে ওটিপি নাম্বার, আমরা যারা সচেতন, অনেকে তাদের কাছে ওটিপি নাম্বার চাইলে তখন তারা আবার অনেকে ভুল ওটিপি নাম্বার দিত। এরা বেসিক্যালি যখন তথ্যপাত্রগুলি সবগুলি বলতে পারছে, অনেকেই হয়তো বলে দিচ্ছে, তারা এটাকে অফিস বলে, তারা অফিস বসায় এই কাজগুলি করে। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপের আসর, আর সেই উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। এবার বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে এসে পৌঁছেছেন আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে রয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। আর প্রথম দিনে আজ মিরপুর পরিদর্শন করেছেন তারা। এরপর আগামীকাল সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।